नमस्कार, जनसेतु न्यूज देख रहे हैं आप। मैं आपके साथ अंजलि। खबर बंगाल की बुलेटिन में आपका स्वागत है। यहाँ पर हम देखेंगे बंगाल की तमाम छोटी और बड़ी खबरें। आइए उससे पहले एक नजर अब तक की हेडलाइंस पर। बांकुरा जिले के कोतलपुर इलाके में भयानक आग लगने से कई बीघे खेती की जमीन में धान जलकर खाक, लाखों की संपत्ति नष्ट। नदिया में असामाजिक कार्यकलापों और शराबखोरी का विरोध करने के प्रतिवाद करने का खामियाजा एक व्यक्ति को अपनी जान गंवाकर भुगतना पड़ा। 52 वर्ष के नीलकंठ पिशाच पर हमला कर हत्या कर। कूच बिहार में आवास योजना की समीक्षा करने आए एक सरकारी कर्मचारी को टीएमसी के पंचायत सदस्य के रोष का शिकार होना पड़ा। आवास योजना की समीक्षा करने आए थे कर्मचारी। नदिया जिले के कृष्णनगर बस स्टैंड इलाके में लारी के धक्के से स्कूटी पर सवार एक महिला की मौत के बाद पूरा इलाका रणक्षेत्र बन गया। देर शाम के समय नाबालिग नीलूफा खातून 12 वर्ष अपने मामा के साथ स्कूटी पर सवार होकर घर वापस लौट रही थी। तभी कृष्णनगर बस स्टैंड के ट्रैफिक मोड़ के पास लारी के धक्के से घटनास्थल पर ही उसकी मौत हो गई। घटना के बाद गुस्साई भीड़ ने ट्रैफिक पुलिस के ऊपर हमला कर दिया। पुलिस की ओर सबको तोड़फोड़ की और बेकाबू स्थिति को काबू करने के लिए भारी संख्या में पुलिस बल घटनास्थल पर पहुंचा और लाठीचार्ज भी किया। पुलिस के लाठीचार्ज से स्थानीय एक दुकानदार का सर फट गया। फिलहाल स्थिति काबू में है। घटनास्थल पर भारी संख्या में पुलिस बल तैनात है। অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই নিয়ে অ্যাক্সিডেন্টটা কিভাবে আমি সেই সময় ছিলাম না। স্কুটির সাথে একটা বাচ্চা মেয়ে একটা লরির সঙ্গে একটা ধাক্কা লেগে যাই হোক একটা অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা যায়, কিন্তু সেই সময়টা আমি ছিলাম না। এসে যখন শুনলাম তখন এসে এখানে মানুষের হট্টগোল, এখানে সিগন্যালের প্রচন্ড ভুল আছে, এখানে সিগন্যালটা অকারণে দেয়। আমরা গাড়ি নিয়ে আসি অকারণে সিগন্যাল, কোনো কিছু নেই, এদিকে কিচ্ছু নেই, রাস্তা ফাঁকা, সিগন্যাল এখানে সিগন্যাল হয়ে আছে, এদিকে গাড়ি দাঁড়িয়ে আছে, এখান থেকে অটোমেটিক এবার যেখান দিয়ে রুকিয়ে দিচ্ছে। এই নিয়ে ওখানে যারা ডিউটিতে থাকে তারা তো গল্পে মস্ত থাকে, যেই থাকুক না কেন মোবাইল না হলে গল্পে মস্ত থাকে, তারা কোনো রকম ডিউটি পালনই করে না যে কি কারণে কি হচ্ছে না হচ্ছে। এবার এখানে যখন আমরা বেরোই তখন তারা কোনো রকম ভাবে কিচ্ছু করে না। এই অ্যাক্সিডেন্টের জন্য আমরা কি হলো সেটা বলুন। আজকে একটা বাচ্চা মেয়ে এখানে অকারণে মৃত্যু, যার কোনো কারণই হয় না, অকারণে একটা বাচ্চা প্রতিবাদ করাতে ওখান থেকে সবাই মিলে বেরিয়ে লাঠিচার্জ করতে আরম্ভ করে। পুলিশ লাইন থেকে সব বিভিন্ন ধরনের পোশাক করে সব হামমারেঙ্গা তামমারেঙ্গা করে যাকে তাকে যেভাবে খুশি মারছে। পাবলিক ওখানে তেল পাম্পে পেট্রোল পাম্পে পাবলিক মোবাইল মোটর সাইকেলে তেল ভরছে, সেখানে তাকে গিয়ে চার্জ করছে, যাকে তাকে মারছে। মাথা দোকানদারের ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দিল, যাকে তাকে যেখানে, মানে মানুষ ভাবছেই না, তারা যেভাবে খুশি সেইভাবে আসছে। দোকানদার কেন মারলোটা কেন? পুলিশ কেন মারলো? পুলিশ মারলো কেন? এখান থেকে সবাই মিলে প্রতিবাদ করতে গিয়েছে তাই। সিগন্যাল ব্যবস্থাটা ভুল আছে। আপনার নাম সুকেন ঘোষ। টোটাল সিগন্যাল ব্যবস্থাটাই ভুল আছে। লাঠিচার্জটা কেন করেছেন আপনি? ওকে মারতে হবে না। আপনি লাঠিচার্জ কেন করলেন? তোমার কে অর্ডারটা দিয়েছে? তোমাকে কি অর্ডার আছে? কি অর্ডার আছে? অর্ডারটা কি আছে? আপনার কাছে কি অর্ডার আছে? আপনার কাছে কোনো অর্ডার আছে কি? আপনার কাছে কোনো অর্ডার আছে? আপনি লাঠি উঁচিয়ে তোলা গেছেন কেন? আপনি কে? আমি ভুল করছি, আমি মারিনি কিন্তু আপনাকে। না, আপনি কে? আপনি কে? যদি আপনাকে আমি মেরে থাকি, আপনার রীতিমতো মেরেছেন। আপনাকে ভিডিওটা দেখাও, ভিডিওটা দেখাও, ভিডিওটা দেখাও, ভিডিওটা দেখাও। ছবি আছে। অর্ডারটা কে দিয়েছিল? অর্ডারটা কে দিয়েছে? অর্ডারটা কে দিয়েছে? অর্ডারটা কে দিয়েছে? আপনাকে অর্ডার কে দিয়েছে? আপনার নাম কি? এদিকে তাকান। আপনার নাম কি? আমি মারিনি কিন্তু আপনাকে। আপনার নামটা কি আগে বলুন। ভুল করছেন আপনি। আপনাকে লাঠিচার্জ আপনি করেছেন না, আপনি ভুল। আপনি
আমরা কালকে সংবাদ মাধ্যম মিলে এসপি কাছে যাবো। ভুল করছেন, আপনি যেমন কাজ করছেন আমরাও তো কাজ করছি। আমাকে লাঠি চার্জ রীতিমতো ভুল করছেন। এবং আমার গাড়িতে রীতিমতো প্রেস লেখা আছে। এই পজিশনে এসে কি পজিশন হয়ে আছে? লাঠি চার্জ আপনি যদি প্রমাণ থাকে আমরা ফৌজদারি মামলা করি, ওনার বিরুদ্ধে ফৌজদারি মামলা করি। মাথা ফাটিয়ে দিয়েছে। এই জিনিসটা আপনি কিসের ভিত্তিতে কি ঘটনাটা ঘটেছে আজকে? ঘটনাটা ঘটেছে আজকে দুটো লরির মাঝখান দিয়ে মোটরসাইকেলে করে দুটো স্বামী স্ত্রী স্কুটি করে যাচ্ছি। সেই সময় কোনো কারণে হয়তো মেয়েটার সাথে মোটরসাইকেলের সাথে আর লরির সাথে বেঁধে যায়। সেই কারণে ওরা হয়তো কোনো ভুলবশত মানে ধাক্কাতেই হয়তো পড়ে গেছে, স্কুটি বেরিয়ে গেছে, কিন্তু ওরা মেয়েটার স্পটে সাথে সাথে মেয়েটার কোমরের ওপর দিয়ে গেছে, কেন উল্টে পড়েছিল তো তলা দিয়ে নাড়ি বুড়ি বেরিয়ে গেছিল। আর ছেলেটা পাশে একদম রক্তাক্ত অবস্থায় পড়েছিল, ওর কান নেই কিছু নেই, উঠে সে ওই মিষ্টি দোকানের সামনে বসিয়ে জল টল দিয়ে তারপরে পুলিশ এসে ওদের বলাতে ট্রাফিক নিয়ে চলে গেল হসপিটালে নিয়ে গিয়ে এখন ওখানে কি হচ্ছে আমরা তো বলতে পারবো না, কিন্তু এখানে প্রতিটা টোটোওয়ালা বলুন, স্থানীয় লোক বলুন, দোকানদার বলুন, প্রত্যেকে মানে খেপে গেছে ওদের ওপরে। সবাই মিলে তখন ওই হট্টগোল শুরু করেছে, পুলিশ লাইনের সামনে গিয়ে হয়েছে। তখনই পুলিশের লাইন থেকে পুলিশরা বেরিয়ে প্রচণ্ডভাবে মারধর করেছে অকারণে। ওনাদের কাছে যদি লাঠিচার্জের অর্ডার থাকে তবেই ওনারা লাঠিচার্জ করতে পারেন, কিন্তু এই সামান্য জিনিসে লাঠিচার্জ করাটা শোভনীয় নয়। আহত নিশ্চয়ই হয়েছে, যারা আহত হয়েছে হয়তো ভয় পালিয়ে গেছে। আমার পাশেই প্রতিবেশী দোকান, সুমনের মাথা ফাটিয়ে দিয়েছে, এগুলো তো শোভনীয় হলো না। হ্যাঁ, তাহলে সাংবাদিক লেগেছে বলছেন, প্যাসেঞ্জার বিনা কারণে যারা কিছু জানে না তারা সাইকেল থেকে মারছে, পেট্রোল পাম্পে থেকে তেল ভরছে, আমি উপরে দাঁড়িয়ে দেখছি, আমার পিঠে পড়ছিল লাঠি, আমি গাছতলায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম। এগুলো তো ঠিক হলো না। কোনো মায়ের সন্তান তো চলে গেল, আজকে যদি ওনাদেরই কারোর কিছু হতো, ওনাদের তো কিছু হয় না, যত কিন্তু সাধারণ মানুষেরই হচ্ছে। আর আমার নাম কাকুলি সেন। बांकुड़ा जिले के कोतलपुर इलाके में भयानक आग लगने से कई बीघे खेती की जमीन में धान जलकर खाक हो गया, लाखों की संपत्ति नष्ट हो गई है। घटना के बाद हुई भारी क्षति से किसान काफी निराश हैं। आग लगने के बाद स्थानीय स्तर पर लोगों ने आग को बुझाने की कोशिश की, लेकिन आग की भयावहता इतनी ज्यादा थी कि वह अपने मंसूबे में सफल नहीं हुए। अंततः रामबाग में, आपको बता दें, रामबाग से दमकल की एक इंजन घटना स्थल पर पहुंची और बेकाबू होती आग को काबू किया, लेकिन तब तक बहुत देर हो चुकी थी। पुलिस सूत्रों के अनुसार आग लगने की घटना महज एक दुर्घटना है या किसी ने जानबूझकर साजिश के तहत इस काम को अंजाम दिया है, इसकी जांच पुलिस कर रही है। ঘটনা ঘটেছিল ধান খড় ঝাড়া হচ্ছিল, ধান ঝাড়া হচ্ছিল, হঠাৎ দেখছি, লক্ষ্য করছি যে ধান খড়ে গালে আগুন। তারপরে আমরা সব পাশাপাশি বেরিয়ে এসে আগুন নেওয়ার চেষ্টা করি, সমস্ত ছেলে মেয়ে গোটা পাড়া এসে আগুন নেওয়ার চেষ্টা করি আমরা। তারপর প্রশাসনিক স্তরে খবর যায়, কোতলপুর ভারপ্রাপ্ত ওসি উনি 2 গাড়ি পুলিশ পাঠিয়ে দিয়েছিলেন। এক অফিসার, আমাদের ভদ্রলোকের নাম হচ্ছে কিরণ মাঝি, ওই অফিসার সম্ভবত সাব ইন্সপেক্টর, উনি নিজে হাত লাগিয়েছিলেন, একবারে জামা প্যান্ট পরে ড্রেস অবস্থায় উনি খড়ে গাদা পুরো একবারে সরিয়ে নিজে একবারে মানে আগুন নেবার চেষ্টা করেছেন। উনি যা করেছেন চেষ্টা, ওই অফিসার কিরণ মাঝি মানে সাধারণ মানুষ জনতার মতন উনি আপ্রাণ চেষ্টা করেছেন আগুন নেওয়ার। আচ্ছা, তারপরে আরো অফিসার এসছেন, তার ফায়ার ব্রিগেড এসছে আমাদের লাস্টে, মানে ঘটনাটা শেষ হওয়ার ঘন্টা খানেক বাদে ফায়ার ব্রিগেড এসছে। আমাদের দাবি হচ্ছে কৃষ্ণপুর হচ্ছে 1 ঘন্টার উপরে লাগবে, এদিকে আরামবাগ আপনার 1 ঘন্টা লাগছে। আমাদের যদি এখানে পুড়ে গেল তারপরে ফায়ার ব্রিগেড আসছে, তা আমাদের ফায়ার ব্রিগেড এসে লাভটা কি হচ্ছে? অতএব আমাদের দাবি কোতলপুরে একটা ফায়ার ব্রিগেড হোক, কোতলপুরে একটা ফায়ার ব্রিগেড হোক। ফায়ার ব্রিগেডটা কোতলপুরে দরকার, ফায়ার ব্রিগেড না হলে তো শেষ হয়ে যাচ্ছে, শেষ হওয়ার পরে এসে ফায়ার ব্রিগেড দরকার কি আছে আমার? হ্যাঁ, তার আগে আমার গ্রামের লোক এবং প্রশাসন কোতলপুর থানার তারা হাত লাগিয়ে কাজটা নিয়ন্ত্রণ করেছেন, কিন্তু ফায়ার ব্রিগেড আমার কোতলপুরে দরকার। যাতে করে আমি প্রশাসনিক স্তরে আবেদন যাচ্ছি, যাতে করে কোতলপুরে ফায়ার ব্রিগেড হয় সে ব্যবস্থা করার জন্য। আগুন নিয়ে যে নিবে ঘন্টা খানেক হয়ে গেছে, মানে আগুন লাগার
তারপরে আগুন নিভে গেছে, মোটামুটি আধ ঘন্টা আগে আমরা কাজ সম্পূর্ণ করে দিয়েছি। তারপরে আমার ফায়ার ব্রিগেড আসছে। আমার ফায়ার ব্রিগেড কি প্রয়োজন আছে, তার কি দরকার আছে? আমার পাশাপাশি আমার খড়ে গাদা আছে, ধান আছে, বাড়ি আছে, তারপরে যদি ফায়ার ব্রিগেড আসে লাভটা কি আছে এসে? অতএব আমার প্রশাসনিক স্তরের কাছে আবেদন, যাতে করে কদুলপুরে একটা ফায়ার ব্রিগেড হয় তার ব্যবস্থা করুন আপনারা। আমার নাম সানোয়ার আলী খাঁ, পরিষদী বাড়ি। আমার ধানটাকে পুড়ে দিচ্ছে, আমরা ধান ঝাড়ছি, আজ 2 দিন ধান ঝাড়ে এখানে ধান রেখেছিলাম, ধান ঝাড়ছিলাম, সব ধানটাকে কে আমরা খেতে গেছি সেই সময়তে এসে কে ধরে দিয়েছে, ধান খড় সব পুড়ে ছাই হয়ে গেছে। কোনো মতে নিবানো যায়নি, 2টো মিনি চালিয়েছি, নিবচ্ছি, তখনকে নিবতে মিনি চালাতে সব পুড়ে গেল। ফায়ার ব্রিগেড এসেছিল না, ফায়ার ব্রিগেড এখনো আসেনি, তো আসবে, খবর দেওয়া হয়েছে, এখনো এসে পৌঁছায়নি। কতটা ধান ছিল? 3 বিঘা জমি ধান ছিল আমার। 3 বিঘা? হ্যাঁ। কতটা চাষ করেছিলেন জমি? 4 বিঘা জমি চাষ করেছিলাম, তার মধ্যে 3 বিঘা জমির ধান চলে গেল। কি চাইছেন সরকারের কাছে, মতো অবস্থায় কি চাইবেন? কিছু সাহায্য পেলে তো সুবিধা হয়। এবার আলু চাষ করবো বলে ধান ঝাড়ছিলাম, যে ধান বিক্রি করে আলু চাষ করবো, আলু চাষ করতে পারবো না, টাকা বানাই, পয়সা নাই, কিছু নাই। আমি ধান চাষ, আলু চাষের জন্য আমার সমস্যা হয়ে গেল, চাষটাই করতে পারবো না। আমি ধান বিক্রি করে ভাবছিলাম যে ধানকে ঝেড়ে বিক্রি করে দিয়ে আলু চাষ করবো, আলু বীজ আনবো, মাল আনবো, সে কোনো ব্যবস্থা আর করা যাবে না। সাহায্য কিছু পেলে সরকার তরফ থেকে পেলে ভালো হতো। কিভাবে আগুনটা কিভাবে ধরেছে কি মনে করছেন? কিছুই তো আমি বুঝতে পারছি না। আমরা তো ঝেড়ে রেখে দিয়ে এরকম আবার ঝাড়বো বলে আমরা খেতে গেছিলাম, যে খেয়ে দিয়েছে আবার ঝাড়বো, আর সবাই চলে গেছি। আর সেই তাহলে ঘরে যে খেতে বসেছে আর শুনছি এখানে আগুন ধরিয়ে দিয়েছে, কি আগুন ধরে গেছে। হয়ে করে ছুটে আসি, আসতে আসতে হু হু করে সব ধরে গেল একদম এটার থেকে পুরো একদম। থামানো গেলে মিনি জুড়তে আবার কারেন্ট পালিয়ে গেল, মিনিও জোড়া যাচ্ছে নি, আবার কারেন্টটা যদিও এলো আবার চালু করেছে, তখনকে সব হো করে উপর অব্দি ধরে গেল, গাছ অব্দি পুড়ে গেল, গাছগুলো অব্দি পাতা অব্দি সব পুড়ে গেছে, একদম হু করে ধরে গেল ধানটা। এখন কি আগুন কন্ট্রোলে? এখন মোটামুটি কন্ট্রোলে করা হয়েছে, মনে হচ্ছে নিচে তো একটু আগুন আছে, ও আর নিবানো যায়নি। উপর থেকে তো অনেক দিয়েছি জল, আর এখন নিবতে পারিনি। যা হবে হবে, যদি আবার ধরে আবার এখন মিনি চালাবো। কত বিঘে ধান? প্রায় 3 বিঘে। 3 বিঘে জমি ধান সবই পুড়ে গেছে। সব। আপনারা কিভাবে দেখলেন যে আগুন লেগেছে? একটা ছেলে বললো, ওই ধার থেকে আসলে আমরা ভাত খাচ্ছিলাম, একটা ছেলে বললো তোমাদের ওখানে ধান ধরে গেছে, ওখানে আগুন জ্বলছে খামারে। তারপর নিচে যায়নি বলেন? হ্যাঁ, তারপরে আমরা ছুটে এলাম, এবারে সবাই পাড়ার, এবারে সবাইকে আবার বলা হয়েছে হাঁক মারতে, সবাই ছুটে এসেছে, পাড়ার লোক, গোটা পাড়ার লোক এসেছে, বালতি করে ছেলে মেয়ে লোকজন সবাই মিলে এবারে জল দিচ্ছে। তাতে করে হলো না, আবার 2টো মিনি চালানো হলো, 2টো মিনিকে চালিয়ে আবার বন্ধ করা হলো। আপনার নাম কি? আমার नाम लोकमान खां। पश्चिम मेदिनीपुर जिले के खड़गपुर में रेलवे स्टेशन पर चाय पर चर्चा में शामिल हुए भाजपा के केंद्रीय नेता और भूतपूर्व सांसद दिलीप घोष। बंगाल में कानून व्यवस्था की स्थिति, आपराधिक घटनाओं में वृद्धि, सिंडिकेट तौलाबाजी को लेकर ममता सरकार पर जमकर निशाना साधा। पिछले दिन सांसद कल्याण बनर्जी ने कहा था सभी विपक्षी पार्टियों को ईगो छोड़कर ममता बनर्जी को नेत्री मानकर आगे आना होगा, तभी बीजेपी के विजय रथ को रोक पाएंगे। कल्याण बनर्जी के बयान पर चुटकी लेते हुए दिलीप घोष ने कहा कि बीजेपी के विजय रथ को रोक पाना इनके बस की बात नहीं, नामुमकिन है। ममता बनर्जी जिन लोगों के स्पॉट में प्रचार करने गई है, उनकी बुरी तरह से हार हुई है। वहीं पिछले दिनों घटाल उत्सव को लेकर टीएमसी के सांसद अभिनेता देव अधिकारी के सामने 2 गुटों के बीच मारपीट की घटना पर चुटकी भी ली। सुशासन को मजबूत करने के लिए ममता बनर्जी को मिठाई के साथ चिट्ठी लिखा है शिवानंद बोस। प्रशासनिक काम है, सीएम गवर्नर मिलकर काम करना चाहिए, लेकिन बंगाल में ऐसा होता नहीं है। गवर्नर को हमेशा दुश्मन मानते हैं, सीपीएम वाले भी यही करते थे और ममता बनर्जी वही है। यहाँ जो गलत काम करता है यह सरकार, अगर गवर्नर उसका विरोध करेंगे तो उनका झगड़ा ही होगा। और यह जो गलत काम हो रहा है, कभी साथ चलना मुश्किल होगा उनको। ईगो हटा के जोर शक्ति को चाहिए, ममता बनर्जी को आगे लाना कल्याण बनर्जी बोला है। कल्याण बनर्जी बोलने से कौन मानेगा? ममता बनर्जी जहाँ जहाँ गई है क्या फ़ायदा मिला है? किसी को कुछ नहीं फ़ायदा मिलेगा। तो इसलिए वो कभी साथ कभी अलग होते रहेंगे, लेकिन भारतीय जनता पार्टी के सामने कोई नहीं टिकेगा। कालीघाटी में टीएमसी का एक मीटिंग है जिसमें सुखेंदु शेखर को बुलाया नहीं गया है। अब उनके मामला है कि उसको बुलाए ना बुलाए, उसमें हमारा कुछ कहना नहीं है। कटहल में सांसद देव के सामने ही मारामारी, जो ममता बनर्जी के सामने मारामारी होता है, अभिषेक के सामने मारामारी होता है, देव के सामने भी होगा। जितना एंटी सोशल सब टीएमसी में है, पार्टी को ही कब्जा कर लिए हैं तो मारामारी ही करेंगे ना।
28 नवंबर को सीएम पोस्ट के लिए हेमंत सोरेन जा रहे हैं। सीएम ममता बनर्जी को इनवाइट किया गया है हेमंत सोरेन। हाँ, सब जगह ममता बनर्जी घूमने के लिए जाते हैं, ना कोई मेंबर है ना कुछ है, पॉलिटिकल टूरिज्म करते हैं वो। ईवीएम में कारचुपी हुआ है, बाईपोल बॉयकॉट का घोषणा मायावती का। मायावती कहाँ है, मिलता है क्या? अब क्या बोलते हैं, बॉयकॉट करने से क्या जाता है, कुछ फर्क नहीं पड़ता है। कूच बिहार में आवास योजना की समीक्षा करने आए एक सरकारी कर्मचारी को टीएमसी के पंचायत सदस्य के रोष का शिकार होना पड़ा। पीड़ित सरकारी कर्मचारी शांतनु मजूमदार ने आरोप लगाया कि टीएमसी पंचायत सदस्य ने उन्हें फोन करके उनके अनुसार आवास योजना के तहत आवेदकों के आवेदन पत्र और फिजिकल वेरिफिकेशन करने को कहा। पंचायत सदस्य की बात नहीं सुनने पर पहले उन्हें गाली गलौज की और फिर उनके ऊपर कुर्सी उठाकर हमला किया। इस घटना के बारे में टीएमसी पंचायत सदस्य मनिरुल हक के खिलाफ थाने में अभियोग दायर किया गया है, जिसके बाद पुलिस ने टीएमसी पंचायत सदस्य को हिरासत में लिया है। कूच बिहार में जिला प्रशासन द्वारा बांग्ला भाषी और प्रधानमंत्री आवास योजना के अंतर्गत आवेदन करने वालों की जमीनी समीक्षा करने का काम शुरू हो गया। इस बारे में कूच बिहार के एडीएम सौमेन दत्त ने बताया कि कुल मिलाकर 3,91,475 लोगों ने आवेदन किए हैं। समीक्षा के लिए 1,114 सरकारी कर्मचारियों को काम में लगाया गया। उन्होंने बताया कि प्रत्येक योग्य आवेदनकारियों को 1,20,000 रुपए घर बनाने के लिए सरकार द्वारा दिए जाएंगे। कूच बिहार जिले में ही आवास योजना के तालिका में योग्य आवेदनकारियों के नाम नहीं होने के विरोध में स्थानीय लोगों ने राज्य सड़क अवरोध करके विरोध प्रदर्शन किया। कूच बिहार के तूफानगंज 2 नंबर ब्लॉक सालवाड़ी 1 नंबर पंचायत के लोगों ने राज्य सड़क का विरोध किया। अंत में तूफानगंज इलाके के वीडियो दालाकी लामा और थाने के ओसी नकुल राय के द्वारा आश्वासन दिए जाने पर आंदोलनकारियों ने अपना प्रदर्शन खत्म किया। দেখুন, আজকে সকাল 10টার সময় আমরা এই বাংলা আবাস যোজনার এই কাজে আর কি আমরা যখন দুইডাঙ্গা জিপির অন্তর্গত ডাবাগুড়ি মৌজাতে আমরা সার্ভে করতে গেলাম। তো আমরা সার্ভে শুরু করলাম, তখন 500-600 সার্ভে করার পরে পরবর্তী বাড়িতে যখন গেলাম তখন এখানকার ডাবাগুড়ি 14 নম্বর সংসদের পঞ্চায়েত মনিরুল হক ফোন করলো। আমার যে টিম মেম্বার ভিআরপি ওনাকে ফোন করেছে, অনির্বাণ সাহাকে। কথা বলার পরে ভিআরপি আমাকে ফোনটা দিল, বলে স্যার কথা বলবে। আমি বললাম যে বলুন কি বলতে চান। তো আমাকে বললো যে আপনারা কোথায় সার্ভে করছেন। আমি বললাম যে আমরা যেই লোকেশনে ছিলাম বললাম। উনি বললো যে আপনারা ওখানে কেন সার্ভে করছেন, হ্যাঁ সার্ভে করবেন আমি যেখানে বলবো সেখানে করবেন, বা আমার 14 নম্বর সংসদের এপার থেকে করতে হবে। তখন আমি বললাম যে কেন আমি ওখান থেকে কেন করব, আমি তো সার্ভে এই পাশ থেকে শুরু করেছি, তা আমি সবার বাড়িতেই যাব, হ্যাঁ আমার যে লিস্ট আছে লিস্ট অনুসারে আমি যাব। উনি বললো যে না এখানে করতে হবে, আপনি এখানে চলে আসুন। আমি বললাম না আপনি কে, আপনার কথা আমি কেন যাব, আর আপনি আমাকে ডিরেকশন দেওয়ার কে? আমি ঠিক সকলের বাড়িতেই যাব, আমার কাছে যে লিস্ট আছে আমি প্রত্যেকের বাড়িতেই সার্ভে আমার নিয়ম মতো আমি সার্ভেটা করবো। এই কথা বলার পরে আমি ভিআরপিকে ফোন দিয়ে দিলাম। তো ভিআরপিকে ফোন দিয়ে দেওয়ার পরে উনি ফোনটা কেটে 5 মিনিট পরেই আমার কাছে আসলো। এসে আমাকে গালাগালি করতে লাগলো এবং আমাকে বললো যে তুই কে, হ্যাঁ যে তুই এখানে নতুন, তুই কোন বাড়ি চিনিস, কে ধনী কে গরিব, তুই কী করে জানিস, তোকে কে বলেছে। আমার খুবই অ্যাগ্রেসিভলি মারমুখী হয়ে বলছিল। তা আমি বললাম যে আপনি শান্ত হয়ে শুনুন বিষয়টা আগে। তো উনি কথা বলতে বলতেই হঠাৎ করে চেয়ারটা তুললো, তোলার পরে চেয়ারটা আমার পায়ের মধ্যে লেগে গেছে, হাঁটুর এখানে লেগেছে। তো আমি তখন আর যারা আমার টিম মেম্বার ছিল আমার আশেপাশে ছিল তারা সবাই বিষয়টাকে সামাল দিয়েছে। তারপরে আমি আমার উদ্যোক্তন কর্তৃপক্ষ বিডিও সাহেবের কাছে ফোন করে বিষয়টা জানিয়েছি। তো উনি জানানোর পরে উনি ফোর্স পাঠিয়েছে, ফোর্স পাঠিয়ে ওনাকে এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। সুরে সঠিক মারেনি, মানে আমার হঠাৎ আর কি আকস্মিকভাবেই কথা চলছে অ্যাগ্রেসিভলি, ইতিমধ্যেই উনি চেয়ারটা তুলে মানে মারমুখী আর কি, মারমুখী অবস্থাতে চেয়ারটাকে আমিও ঠিক ধস্তাধস্তি মানে এই অবস্থাতে আমি অবাক হয়ে গেছি আর কি, আমিও ঘাবড়ে গেছি। তো সেই মুহূর্তে চেয়ারটা উনি সজোরে টান মারলো, টান মারার পরে আমার হাঁটুতে লেগেছে এবং চেয়ারটা একটু হাইটে উঠেছিল, উঠ থেকে নামতে গিয়ে তখন চেয়ারটা আমার হাঁটুতে লেগে গেছে। মানে যে মারার উদ্দেশ্যেই চেয়ারটাকে তুলেছিল। উনি অ্যাকচুয়ালি খুবই অ্যাগ্রেসিভ ছিল আর কি। হ্যাঁ, এখানকার শাসক দলের পঞ্চায়েত সদস্য। হ্যাঁ, উনি ওখানকার আমি শুনলাম শাসক দলেরই পঞ্চায়েত সদস্য। জানাবেন?
আমি আমার উদ্যোগ কর্তৃপক্ষ ভিডিও সাহেবের কাছে জানাচ্ছি, বিষয়টা জানিয়েছি। এখন আমার উদ্যোগ কর্তৃপক্ষ যেভাবে স্টেপ নেবে সেভাবেই। পুলিশ অ্যারেস্ট করেছে, ওনাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কি নাম ওনার? ওনার নাম মনিরুল হক। আপনার নাম? আমার নাম শান্তনু মজুমদার। আপনি কি দায়িত্বে আছেন? আমি বিএলআর অফিসে রেভিনিউ অফিসার হিসেবে পোস্টেড আছি, আর এখানে আমি বাংলা আবাস যোজনার কাজে সার্ভে কাজে আছি। আপনারা কি নিয়ে অবরোধ করলেন? আমরা সরকারি ঘর নিয়ে অবরোধ করছি। ঘর পাননি? ঘর পাই নাই, আমার কোনো বড় ঘর দেয় নাই, তৃণমূলও দেয় নাই, সুবিজনও দেয় নাই। আমার এখন সবারই যার যার পাকা বাড়ি তাক তাক দিছে, যার যার পাকা বাড়ি না তাক তাক বাদ দিছে। তার মধ্যে আমরা ছেলে না পাই নাই, আমরা বুড়ে বুড়ি আমার পাওয়া যোগ্য, আমরা সেখানে সরকারি ঘরে এই জন্য আবদার করে দিচ্ছি। লিস্টে নাম ছিল আপনাদের? হ্যাঁ, লিস্টে নাম ছিল, দেখাইছে, এখন বলে এলাকায় কি নাই। হ্যাঁ, লিস্টে নাম থাকার পরও নাম দেয় নাই, লিস্টে আসছে, আমার এখানে যাচ্ছে, সবাই দেখছে। এখন ঘর আমার বলে আইসে নাই, ওরা আইসে নাই, ওরা আইসে নাই। হ্যাঁ, আপনারা কতক্ষণ অবরোধ চালাবেন? আমরা অবরোধ চালাবো যতক্ষণ আমার সুখ সুবিধা না হবে সেদিন, সেই জন্য আমরা ধরছি। এখন বলুঘাটের লোক চাই, বলুঘাটের লোকে কি কয় ওইখানে আমরা শুনিয়ে তারপরে পদ রকম ছাড়ি। নাম হয়েছে সারবানুবি। জায়গাটার নাম কি? জায়গার নাম হচ্ছে কদমতলা শালবাড়ি। ক্যান্সেল হচ্ছে না আপাতত বাড়ি বানাতে নেই, তাহলে তাদের নামটা কি করে তালিকায় এলো? না, এখানে ল্যান্ডলেই তালিকা না আসার কোনো কারণে, কারণ তার তো বাড়ি নেই। এটার প্রাথমিক শর্ত হচ্ছে যার মাথার উপরে বাড়ি নেই, ছাদ নেই, সেটা হচ্ছে তিনি হচ্ছেন অরিজিনালি বেনিফিশিয়ারি, যাকে বাড়ি করে দিতে হবে। এবারে এমন হতে পারে তিনি ইরিগেশনের জমিতে আছেন, তিনি খাস জমিতে আছেন, তিনি পিটার রোডের জমিতে আছেন, রেলের জমিতে আছেন, কিন্তু এটা তো ঘটনা যে লোকটার বাড়ি নেই, এটা তো ঘটনা। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পরবর্তীকালে তার কোনো অল্টারনেটিভ করে পাট্টা দিয়ে বা অন্য কোনো যেখানে অ্যাভেলেবল জমি আছে, বা কেউ যদি ডোনেট করেন, অনেক সময় আমাকে জমি ডোনেট করেছেন, তো সেক্ষেত্রে তার জমি বন্দোবস্ত করে তাকে তার বাড়ি দিতে হবে। সে তো আর সরকারি জমিতে তার বাড়িটা করতে পারবে না। असामाजिक कार्यकलापों और जनाबखोरी का विरोध करने के प्रतिवाद करने का खामियाजा एक व्यक्ति को अपनी जान गंवाकर भुगतना पड़ा। समाज विरोधियों ने दक्षिणपाड़ा में रहने वाले बाबू पर हथियार से हमला करके हत्या करने परिवार की तरफ से बताया गया है कि इलाके के कुख्यात समाज राम विश्वास से काफी दिनों से उनके असामाजिक कार्यकलापों का विरोध करने पर टकराव था। पहले वे लोग उनके साथ गाली गलौज किया करते थे और महिलाओं को संबोधित करके अपमान किया। बीती रात तकरीबन 10 बजे इन दोनों के साथ बबलू पाल नामक समाज विरोधी उनके घरों पर हमला किया और एकाएक धारदार हथियार से हमला करके उनसे खून से लहूलुहान कर दिया। पहले संगीत हॉल में उन्हें अस्पताल में भर्ती कराया गया। 24 घंटे जिंदगी और मौत से पंजा लड़ते हुए नीलकंठ ने अस्पताल में दम तोड़ दिया। কিভাবে মারা গেল? আমার স্বামীকে মেরেছে কারা? মেরেছে অচিন্ত কুদিরা বাবলু। কি ব্যাপারে মারা গেল? ওদের কি মনে ছিল ওকে মেরে ফেলবে? আমার স্বামীকে ঘরে মেরেছে, ঘরে থেকে টেনে নিয়ে মেরেছে। পুরানো কোনো শত্রুতা ছিল আপনার স্বামীর ভিতরে? আমাদের সাথে তো সেরকম কোনো শত্রুতা ছিল না, সেরকম কোনো তো শত্রুতা ছিল না। পাড়া প্রতিবেশী যেমন করে বাস করে তেমন করে তো বাস করছিল। কি ঘটনা ঘটলো যার জন্য মেরে ফেললো? ঘটনা ঘটেছে এই যে আপনার অচিন্ত বিশ্বাস, ক্ষুদিরাম বিশ্বাস, বা এরা 2 নম্বরই কাজে যুক্ত, বুঝলেন তো? এ প্রতিবাদ করার জন্য একে কুপিয়ে খুন করেছে এবং এরা হচ্ছে কলকাতার থেকে একটা মস্তান ভাড়া করে আনে। মস্তানের নাম হচ্ছে বাবলু পাল, ওর মুসিপাড়া থানার এলাকায় বাড়ি, বুঝতে পেরেছে?
এই হচ্ছে এই ঘটনাটা। বলছি ওরা কি বাংলাদেশের বর্ডারের সাথে বাংলাদেশের বর্ডারের সঙ্গে এরা হচ্ছে যুক্ত। এরা হচ্ছে সোনা পাচারি করে, গেজা পাচারি করে বা ফেন্সিং পাচারি করে, মানে সমস্ত 2 নম্বরের যে কাজ তার পাচার করে। এদের কাছে সকল সময় ম্যাশিং, বোম, দা, মানে এই প্রতিবাদ করেছিল কি এই ভদ্রলোক? প্রতিবাদ করেছিল, আরে তোরা কি কাজ করছিস, এসব কাজ করিস না, এই প্রতিবাদে একে ফোন করে। আপনার নাম? আমার নাম প্রবীণ মন্ডল, বাড়ি গেছে দক্ষিণ পাড়া। আর যিনি মারা গেছে তার নাম? এর বাড়ির নাম হচ্ছে এর নাম হচ্ছে নীলকণ্ঠ বিশ্বাস, বাবার নাম ক্ষুদিরাম বিশ্বাস। একই জায়গায় বাড়ি, আমাদের পাশাপাশি বাড়ি। ওই ওরা 3 জনা, ওরা বাইরে করে 2 নম্বরে ব্যবসা করে। কি 2 নম্বরে ব্যবসা করে? ওরা বহুত রকম ব্যবসা আছে, ও আমরা দেখিনি। ও সোনা ফোনা হাবি যাবে সমস্ত কিছু ব্যবসা আমাদের গেদি গ্রাম সবাই জানে। কিন্তু নীলকণ্ঠ ওরকম প্রতিবাদ করে বাড়ির উপর দিয়ে যায় ওরকম করার জন্য। এবার মেয়ে ছেলেও বাইরে যায়, ওরকম আবল তাবল মেয়ে ছেলে গালাগালি দেয়। ওরা এই প্রতিবাদ করার জন্যই ওকে চড়া হয়, বেদরম মারধর করে। আগে গোপন সূত্র। এবার এই জন্যই কি এর মারা গিয়েছে? এই জন্যে ও তথাগত সেই টাইমটা ঘটনাটা থেমে গিয়েছিল। এবার কণ্ঠ বাড়ি যায়, এবার ওরা এই করে তারপরে লাঠি সোটা দা ফা নিয়ে এসে ওরাকে নিজের বাড়িতেই প্রচণ্ড হারে বেদম মারধর করে। এবার সেই কারণেই ও হসপিটালে অ্যাডমিট হয়। অ্যাডমিট হওয়ার পরে তারপর দিন সন্ধেবেলায় ও মারা যায়। আপনার নাম? আমার নাম সসীম বিশ্বাস, যদি দক্ষিণ পাড়া। আপনারা কি চাচ্ছেন? আমি চাই ওর মানে যাবজ্জীবন জেল হোক বা ফাঁসি হোক, আর ফাঁসি হোক। ওরা যা লোক, ওরা নম্বরের সঙ্গে এত লিপ্ত মানুষকে মানুষ বলে পছন্দ করে, ওদের জন্য সারা জীবন সাজা। राज्य पुलिस पूर्व डीजी सुरजीत कर पुरकायस्थ के नेतृत्व में बंगाल के सरकारी अस्पतालों की सुरक्षा व्यवस्था का जायजा लेने के लिए विशेष सिक्योरिटी ऑडिट कमेटी ने मेदिनीपुर समेत जंगल महल के जिला मेडिकल कॉलेज अस्पतालों की सुरक्षा व्यवस्था के बारे में जायजा लिया। पूर्व डीजी के साथ राज्य के मुख्य स्वास्थ्य सचिव नारायण स्वरूप निगम, पश्चिम मेदिनीपुर जिले के डीएम खुर्शीद अली काजी, एसपी धृतिमान सरकार समेत पुलिस और प्रशासन के आला अधिकारी शामिल हुए। इस टीम ने झारग्राम मेडिकल कॉलेज अस्पताल की बुनियादी व्यवस्थाओं के लिए भी विशेष बैठक की। ये टीम बांकुड़ा जिले के सरकारी अस्पतालों की बुनियादी व्यवस्थाओं का भी जायजा लेगी। ये विशेष टीम इस बात की भी जांच कर रही है कि सरकारी अस्पतालों में राज्य सरकार द्वारा चालू किए गए प्रकल्प रातेर साथी को ठीक से लागू किया गया है कि नहीं। যে ইস্যুটা হলো যে পুলিশ প্রশাসনকে আমাদের সব ক্ষেত্রেই ডাকতে হচ্ছে, কিন্তু ইআরএস সেই জায়গাতে হচ্ছে কাজ করছে বা ততটা ভালো করতে পারছে না। তাই ইআরএস ব্রিফিং এবং তাদেরকে হচ্ছে সেই জায়গাতে আরো বেশি করে আমাদের নিরাপত্তার জায়গাটাকে সুনিশ্চিত করা, হস্টেলের ক্যাম্পাস এক্সটেনশন করা, ঠিক আছে, এবং তার সাথে হচ্ছে হস্টেলের সিকিউরিটি ব্যবস্থা আরো বেশি করে করা। এবং খুব সাম্প্রতিক যে জিনিসগুলো খবরে আসছিল, যাতে এই যে আমাদের মাঝে মাঝে ক্লট ভায়াল, সিরিঞ্জ বা অ্যাড্রেনালিন, এই যে জীবনদায়ী ওষুধগুলো মাঝে মিসিং হয়ে যাচ্ছিল, সেই জায়গাগুলো যাতে স্বাভাবিক করা সম্ভব হয়। এবং সব জায়গাতেই যে আমরা মূল দাবিটা রাখছিলাম যে ডাক্তারের স্বার্থ সুরক্ষিত হোক, রোগীর স্বার্থ সুরক্ষিত হোক, সামগ্রিক চিকিৎসা পরিষেবা উন্নত হোক, সিআরএস চালু হোক, সামগ্রিক যে চিকিৎসা পরিষেবার উন্নতি সেটা যেন হয়, সেই দাবিগুলো ছাত্রদের তরফ থেকে আমরা যেগুলো রেখেছিলাম সেগুলো রেখেছি। প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি স্যার পুরোটা শুনেছেন, এক্সিকিউটিভ স্যার পুরোটা শুনেছেন, তারা পুরো জিনিসটা নিয়ে সদর্থক আশ্বাস দিয়েছেন এবং তারা এরপরে ভিজিটেও যাবেন। সময়সূচি বা টাইম বেঁধে না, কোনো নির্দিষ্ট সময়সূচি বা টাইম সেরকম ভাবে বেঁধে দেওয়া এখনো পর্যন্ত সম্ভব হয়নি। যতটা কাজ হয়েছে সেই জায়গাটা, যেটা কাজ হয়েছে সেই জায়গাটা প্রশংসা তো অবশ্যই করেছি। যে জায়গাটাতে ঘাটতির জায়গা রয়েছে সেই জায়গাটা যেন ভবিষ্যতে পূর্ণ করা সম্ভব হয় সেটা নিয়ে তারা সদর্থক আশ্বাস দিয়েছেন এবং কলেজ কর্তৃপক্ষকেও সেই নির্দেশ দিয়েছেন। দেখুন কি কি হয়েছে সেই জায়গাগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাত্রি সাথী প্রকল্পের আন্ডারে যে কাজগুলো হয়েছে, যে লাইক রেস্টরুম তৈরি হওয়া, ওয়াশরুম তৈরি হওয়া, কিন্তু এবার আমরা যদি রিয়েল লাইফে দেখি যে সেই জিনিসগুলো এখনো পর্যন্ত আমরা হ্যান্ড ওভার পাই, ঠিক আছে। তাহলে সেই জায়গাতে জিনিসগুলোকে প্রপারলি ফাংশনাল করা, সেখানে সিভিক বা পিডব্লিউডি তাদের মধ্যে যেটুকু কাজের গ্যাপ রয়েছে সেই গ্যাপগুলোকে মেটানো, বা বায়োমেট্রিক অ্যাক্সেস সিস্টেম সেগুলোকে প্রপারলি চালু করা, বা নতুন যারা ইআরএস যাদের অ্যাপ্লাই করা হয়েছে ইনসিডেন্টের সময় তারা যেন প্রপারলি থাকে, তাদের যেন ট্রেনিং হয়, তাদের যেন ব্রিফিং হয়, এই সমস্ত ব্যাপারগুলো যাতে প্রপারলি ইস্যু করা সম্ভব হয়, নিরাপত্তার দিকটা যেন আরো সুনিশ্চিত হয়। এই যে সেন্ট্রালাইজড রেফারেল সিস্টেম এবং হচ্ছে বেড ভ্যাকেন্সি মনিটরিং, এই ব্যাপারগুলো যেন অত দ্রুত করে সুনিশ্চিত করা সম্ভব হয়। এবং যে সার্ভিসগুলো, বেসিক যে সার্ভিসগুলো লাইক ক্লট ভায়াল, সিরিঞ্জ, ইসি মেশিন, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো সাপ্লাই যেন কনস্ট্যান্ট থাকে এবং সেই জায়গাতে কোনোভাবে যেন রোগী স্বার্থ বিঘ্নিত না হয় এবং ডাক্তারের নিরাপত্তা যেন সুনিশ্চিত হয়। তো সামগ্রিকভাবে একটা যাতে চিকিৎসা স্বাস্থ্য পরিষেবা উন্নতির পরিকাঠামো পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজে আমরা তৈরি করতে পারি সেই দাবিটা আমরা রেখেছি এবং স্যারেরা সেটা
এবং সেটা নিয়ে আলোচনা এবং ভবিষ্যতে একসাথে কাজ করে উন্নতির আশ্বাস দিয়েছেন, এটুকুই আমরা বলতে পারি।